পূর্বে সবচেয়ে বেশি রেটিং পাওয়া সোলো লেভেলিং এর 12 নম্বর এপিসোডে দেখেছিলাম গুহার ভিতরে যখন জাপানের এস র্যাঙ্ক হান্টাররা অনেকগুলো শত্রু পিঁপড়ার মুখোমুখি হয়ে অসহায় অবস্থায় ছিল, তখন জিনু শ্যাডো বাহিনী এসে তাদের সাথে লড়াই করে। এরপর সেখানে পিঁপড়া রাজা এসে উপস্থিত হয়। জিনু ও পিঁপড়া রাজার মধ্যে মাথা নষ্ট করা দুর্দান্ত ফাইট হয়। এই এপিসোডটি পুরো এনিমি দুনিয়াকে হিলাই দিছে। এইদিকে চাহিনার অবস্থা খুব খারাপ ছিল। তাকে হিলিং পোশন দেওয়ার পরও তার কোনো স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল না। জিনো তাকে হিল করার জন্য একজন হিলারের সন্ধানে ছিল। সেখানে এপিসোডটি শেষ হয়েছিল। পূর্বের এপিসোডটি যারা দেখেননি, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। আজকে সোলো লেভেলিং সিজন 2 এর শেষ পর্ব 13 নম্বর এপিসোড অন টু দ্য নেক্সট টার্গেট সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা করব। শেষ পর্যন্ত সাথে থাকুন। জিনো ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে বলে ক্যামেরা বন্ধ করে দিতে। ক্যামেরাম্যান কিছুই বুঝতে পারছে না। সে জিজ্ঞাসা করে কেন। জিনু বলে তাড়াতাড়ি করো, না হলে ক্যামেরা ভেঙে দেব। সে ভয়ে বন্ধ করে দেয়। জিনু তার শ্যাডো সৈন্যকে বিঙ্গুর লাশ খুঁজে আনতে বলে। সে খুঁজে নিয়ে আসে। ইয়োনহো তার লাশ দেখে জিনুকে জিজ্ঞাসা করে তুমি তার সাথে কি করতে চাচ্ছ, কিন্তু জিনু সিস্টেম নোটিফিকেশনে দেখে তার শ্যাডো এক্সট্রাক্ট করা সম্ভব। সে ইয়োনহোর কথা ইগনোর করে বলে কথা বলা বন্ধ করো, আমাদের হাতে সময় নেই। জিনো অ্যারাইজ বলার সাথে সাথে বিয়াঙ্গোর শ্যাডো এক্সট্রাক্ট সফলভাবে সম্পন্ন হয়। পরবর্তী দৃশ্যটি গোটোর বেঁচে থাকা বাকি সদস্যদের কাছে স্থানান্তরিত হয়। টিম আলফায় গোটোর সাথে থাকা হোশিনো খুব ভয় পেয়েছিল। সে তার চোখের সামনে গোটোকে মরতে দেখেছিল। অন্যরা তাকে বলে চেয়ারম্যান প্ল্যান 9 কাজ শুরু করতে বলেছে, তুমি কি প্রস্তুত? হোশিনো বলে তুমি কি পাগল? তুমি আমাকে আবার সেই দ্বীপে ফিরে যেতে বলছো যেখানে সেই পিঁপড়া মনস্টারটি আছে? তুমিও সেখানে যেতে চাইতে না যদি তোমার নিজের চোখে দেখতে। সে বলে গোটো এমনভাবে মারা গেছে যেন সে কিছুই ছিল না। রেইজি বলে সেই প্রাণীটি মারা গেছে, অর্থাৎ অ্যানকিং কোরিয়ার একজন হান্টার তাকে পরাজিত করেছে। ডংওক জিজ্ঞাসা করে যে জিনু মৃতদের আদেশ দেওয়ার ক্ষমতা রাখে কিনা। ডংওক আরও মন্তব্য করে যে সে কোনো সাধারণ সামনার নয়। তা দেখে বাকি হান্টাররাও অবাক হয়ে যায়। বিয়াঙ্গু কোনো বিলম্ব ছাড়াই চাহিনকে হিল করতে শুরু করে। জিনু বলে আমি বিয়াঙ্গুর আওয়াজ শুনি। সে আমাকে তার ক্ষমতা ব্যবহার করতে বলে। জিনু তাকে আদেশ দেয়নি হিল করার জন্য, কিন্তু তবুও সে নিজে থেকেই করে। জিনু বুঝতে পারে যে সে একজন দয়ালু মানুষ ছিল। ডংওক চিন্তা করে কেন জিনু ক্যামেরা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। তার এই ভয়ঙ্কর দক্ষতা সারা বিশ্বকে দেখানো সম্ভব না। ইয়োনহো এসব দেখে খুব কষ্ট পাচ্ছে। সে বলে আমি জানি তোমার ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে সে অনেক বড় ভূমিকা পালন করবে, কিন্তু বিয়াঙ্গু তার জীবনে লড়াই করতে অপছন্দ করত। ইয়োনহো তার কাঁধে হাত রেখে বলে দয়া করে তাকে আবার যেন যুদ্ধে না নেয়। ইয়োনহোর হাত তার কাঁধ থেকে সরিয়ে ফেলার আগে জিনু এক মুহূর্ত চুপ থাকে। সে ইয়োনহোকে মনে করিয়ে দেয় যে দ্বিতীয়বার সে তার কাঁধে হাত রেখেছে। প্রথমবার রেখেছিল রেড গেট মিশনের সময়। কিন্তু জিনু বুঝতে পারে এবারে পার্থক্য আছে। এটি ইয়োনহোর কোনো আদেশ নয়, বরং আন্তরিক অনুরোধ। জিনু ইয়োনহোর কথার সাথে তার একমত প্রকাশ করে। জিনু বলে আমি বুঝতে পেরেছি। সে বিয়াঙ্গুর দিকে এগিয়ে যায় এবং তার স্যামন বাতিল করে দেয়। সে চলে যাওয়ার আগে বেকের দিকে একটি মুচকি হাসি দেয়। এই মোমেন্টটা অনেক কষ্টকর ছিল। তার চোখে পানি চলে আসে। বিয়াঙ্গু অদৃশ্য হয়ে যায়। ইয়োনহো জিনুকে ধন্যবাদ বলে। পরবর্তী দৃশ্যে আমরা জাপানের চেয়ারম্যানকে দেখতে পাই। সে বলে কোরিয়ান হান্টাররা কিভাবে বেঁচে আছে। সে জানতে চায় জিনু এই মিশনে ছিল না, তবুও কিভাবে সেখানে গেল। অপরদিকে ফোনে থাকা একজন বলে আমরা জানি না সে কোথা থেকে এসেছে। এখন তাদের 10 জনের এস র্যাঙ্ক হান্টারের মধ্যে 7 জনকে হারিয়ে সে খুব চিন্তিত। ফোনে থাকা ব্যক্তি বলে আমরা কি প্ল্যান 9 অনুযায়ী চলব? আপনার আদেশ কি? সে প্রচুর রাগান্বিত হয়ে তাদের মিশন উইথড্র করতে বলে। এদিকে ডানজনের বাইরে প্রচুর পিঁপড়ার সাথে যুদ্ধজাহাজগুলোর সাথে হান্টাররাও ফাইট করছে। তারা বুঝতে পারছে না হঠাৎ করে এতগুলো পিঁপড়া কোথা থেকে আসছে। এরপর একটি হেলিকপ্টার ডানজনের বাইরে অপেক্ষা করছে। বেকের দল গুয়াহাটি থেকে বেরিয়ে এলো। হেইন সুস্থ হয়ে উঠেছে, কিন্তু সে এখনও অজ্ঞান। ডংওক তাকে কাঁধে নিয়ে আসছে। ইয়োনহো বিয়াঙ্গুর মৃতদেহ তুলে নেয়। চই বলে জিনো তাদের আশ্বস্ত করে যে সে অবশিষ্ট পিঁপড়াদের নির্মূল করবে। তাছাড়া হেইন এখন ভালো অবস্থায় আছে। এরপর তারা হেলিকপ্টারে করে চলে যায়। এদিকে জিনোর লেভেল বৃদ্ধি পায়। শ্যাডো সেনাবাহিনী এবং অবশিষ্ট পিঁপড়াদের মধ্যে একটি যুদ্ধ চলে।
এই যুদ্ধের মধ্যে জিনু উল্লেখ করে যে সে পিঁপড়ার ডিমগুলো ধ্বংস করার অভিজ্ঞতা অর্জন করছে, এটি একটি অতিরিক্ত বোনাস হিসেবে বিবেচনা করে। হঠাৎ তার দৃষ্টি পড়ে ডিমন মোনাক ব্যারেনের বিশাল তরবারির উপর, যা সে সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিল। তরবারিটি বের করে নিয়ে সে এটিকে পরীক্ষামূলকভাবে ব্যবহার করে। সে এর অপ্রতিরোধ্য শক্তি দেখে হতবাক হয়ে যায়, সিদ্ধান্ত নেয় যে এটি সংরক্ষণ করে অপচয় হবে। জিনো শ্যাডো আর্মির বাকি পিঁপড়াদের যতই মেরে ফেলে তার লেভেল ততই বৃদ্ধি পেতে থাকে। এখন তার লেভেল 100। সে অ্যান কিংয়ের মৃতদেহের কাছে যায় এবং অ্যারাইজ বলার সাথে সাথে চারপাশে অনেক অন্ধকার হয়ে যায়। সে ভাবে এরকম তা আগে কখনো হয়নি, শ্যাডো এক্সট্রাক্ট হয়তো ব্যর্থ হয়েছে, তাই এরকম হচ্ছে। কিন্তু ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে যায় এবং সিস্টেমের বিজ্ঞপ্তি আসে শ্যাডো এক্সট্রাক্ট সফল হয়েছে। দৃশ্যটি এমনভাবে দেখায় যেন পিঁপড়ার রাজা ভ্রূণ থেকে নতুনভাবে জন্ম নিল। এখন অ্যান কিং জিনু শ্যাডো বাহিনীর একটি অংশ। তার ওভারওয়েলমিং ক্ষমতা দেখে জিনু অবাক হয়। জিনু বিশ্বাস করেছিলেন যে এক্সট্রাক্ট ব্যর্থ হয়েছে। সে অন্যান্য পিঁপড়াদের ব্যবস্থা করতে যাচ্ছিল, কিন্তু সে এগিয়ে যাওয়ার আগে পিঁপড়া রাজা তাকে রাজা বলে সম্বোধন করে। এটা শুনে জিনু হতবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি কি কথা বললে? সে উত্তরে বলে হ্যাঁ। জিনু বিবেচনা করে সে কিভাবে কথা বলতে পারছে, অন্যান্য শ্যাডোরা তো পারে না। অ্যান কিং হাঁটু গেড়ে নাম দেওয়ার অনুরোধ করে। অ্যান কিংয়ের র্যাঙ্ক আমরা জেনারেল দেখতে পাই। জিনু এর আগে তা কখনো দেখেন। যদি তার অনুমান সঠিক হয় তবে এখন পর্যন্ত যতগুলো শ্যাডো এক্সট্রাক্ট করেছে তার মধ্যে এটি সর্বোচ্চ র্যাঙ্ক। জিনু প্রকাশ করে যে সে তাকে হত্যা করেছিল এবং জিজ্ঞাসা করে সে এখনও তাকে অনুসরণ করতে চায় কিনা। পিঁপড়ার রাজা বলে সেভাবে তা সে উপলব্ধি করে না। সে জোর দিয়ে বলে যে জিনু তাকে হত্যা করেনি, বরং তার হাত দিয়ে পুনর্জন্ম লাভ করে। সে পূর্ণ নিষ্ঠায় সারা জীবন আনুগত্যের প্রতিশ্রুতি দেয়। সে আবার একটি নাম চায়। জিনু সংক্ষেপে চিন্তা করে তাকে কি বলে ডাকা উচিত। তাকে পিঁপড়া বা পোকার মতো সাধারণ কিছু নামকরণ করা অদ্ভুত হবে। সে তার নাম রাখে বেরু। জিনু কেন তার নাম বেরু রাখলো, যদি আপনারা জানা থাকে তাহলে নিচে কমেন্ট করুন। জিনু অন্যান্য মৃত পিঁপড়াদের শ্যাডো এক্সট্রাক্ট করে। দ্বীপের বন্দরে থাকা শেষ ডিফেন্সের হান্টাররা যে পিঁপড়াগুলো শহরে ঢুকতে যাচ্ছিল তাদের সাথে ফাইট করে। জিনু বেরুর মাধ্যমে জানতে পারে এখনও 4000 পিঁপড়া বেঁচে আছে। সে মনে করে আমি আশা করিনি যে এত পিঁপড়া এখন পর্যন্ত বেঁচে থাকবে। তারপর সে জিজ্ঞেস করে, তুমি কি সবাইকে মেরে ফেলতে পারবে? বেরু গম্ভীর হয়ে বলল, যদি আপনি আমাকে অর্ডার দেন তাহলে অবশ্যই পারবো। জিনু তাকে যেতে বলে। হান্টার সং পিঁপড়ার সাথে ফাইট করছিল এবং তাদের হত্যা করছিল। তখন একটি পিঁপড়া তার উপর আক্রমণ করতে যাচ্ছিল। জহি বলে, হান্টার সং, পিঁপড়া থেকে বাঁচুন। ঠিক তখনই তাদের সামনে দিয়ে দ্রুতগতিতে কি যেন চলে যায় আর তার পথে আসা সব পিঁপড়াগুলোকে সে মেরে ফেলে। কেউ কিছু বুঝতে পারে না। তারা ভাবে এটা কি ছিল এবং কিছুই দেখতে পায় না, শুধু একটি লাইটের মতো দেখা যায়। এটি ছিল বেরু। তার গতি এত দ্রুত যে উচ্চমর্যাদা হান্টাররাও তার গতিবিধি অনুসরণ করতে পারে না। এইদিকে বেগ চৈদের হেলিকপ্টারের সামনে অনেকগুলো পিঁপড়া আসতে থাকে। তারা তাদের সাথে ফাইট করতে থাকে। একজন হান্টার হেলিকপ্টারের সামনে ডিফেন্স ব্যবহার করে সামনে এগোতে থাকে, কিন্তু পিঁপড়ার পরিমাণ এত বেশি ছিল যে সে পেরে উঠতে পারছিল না। অবশেষে তার ডিফেন্সটি ভেঙে যায়। জিনু তখন সেখানে কাইসেলকে নিয়ে উপস্থিত হয় এবং তাদের রক্ষা করে। সব হান্টাররা বিজয় উল্লাস করতে থাকে। সকল পিঁপড়াদের ধ্বংস করা হয়ে গেছে। এখনও 2-3 দিন হয়ে গেছে এবং সব পিঁপড়াদের অবশেষে নির্মূল করা হলো। কিন্তু কিছু পিঁপড়া উড়তে উড়তে চীন সাগরে পৌঁছে যায়। চীন এবং দক্ষিণ কোরিয়া কাছাকাছি দেশ। তারা ইতিমধ্যেই এই বিপদ সম্পর্কে জানত, তাই সেই লোকেরা ইতিমধ্যেই তাদের জাহাজ নিয়ে প্রস্তুত ছিল। এবং তারপর আমরা একজন চাইনিজ হান্টারকে দেখতে পাই, জাহাজের উপর এবং পিঁপড়াদের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন আসবে। সে তার দুটো তরবারি বের করে মাত্র এক আক্রমণে সমস্ত শত্রুকে ধ্বংস করে দেয়। এই হান্টার পিঁপড়েদের মেরে ফেলে। আসলে সে একজন জাতীয় স্তরের হান্টার। তার নামটা জানা থাকলে কমেন্টে জানাবেন। পরবর্তী দৃশ্যে চতুর্থ জেজুরির মিশন যে মানুষরা মৃত্যুবরণ করেছে তাদের উদ্দেশ্যে সকলে ফুল প্রদান করে। সেখানে জিনুও ফুল প্রদান করে। অনেকগুলো ক্যামেরাম্যানের সাংবাদিক ছবি তুলতে থাকে। তখন মানুষেরা জিনুকে হিরো মনে করে এই দেশের। আবার কিছু লোক বলছে সে তাড়াতাড়ি সেখানে পৌঁছালে হয়তো এত লোক মারা যেত না। তার অবদান এই মিশনে অতুলনীয়। জিনু ফুল দিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছিল, তখন বেগ বলে, তুমি মাথা উঁচু করে চলো। এখন থেকে তুমি সেরকম কাজই করেছো।
আর মানুষ কি বলছে সেই বিষয়ে কান দেওয়ার দরকার নেই। চেয়ারম্যান গো হান্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানায়। জিনো বলে, আমি যদি আগে সেখানে যাইতাম তাহলে হয়তো বেশ কিছু হান্টারকে বাঁচাতে পারতাম। চেয়ারম্যান গো বলে, সেটা ঠিক আছে, কিন্তু তোমার কারণে অন্যান্য হান্টার এবং মানুষেরা সুরক্ষিত আছে। এটা অনেক বড় একটি পাওয়া। আমি তোমাকে ওয়াদা করছি এর পুরস্কার তুমি পাবে। গো বলে, আমি চিন্তা করছি ভবিষ্যৎ নিয়ে তোমার প্ল্যান কি। এই রেইডের রেজাল্টের মাধ্যমে তোমার ক্ষমতা দেখায় যে তুমি একজন জাতীয় লেভেলের হান্টার। মানুষেরা তোমাকে ছেড়ে দেবে না, তোমার কাছে আসবে তোমাকে যুক্ত করার জন্য। আর অ্যাসোসিয়েশন সেটা ইগনোর করতে পারে না। তাই সে জিজ্ঞাসা করে, তোমার এই ক্ষমতা কিভাবে এবং কোথায় ব্যবহার করতে চাও। জিনু উত্তরে বলে, আমি নিজে একটি গিল্ড খুলতে চাই। এরপর আমরা দেখতে পাই একটি হান্টারদের দলকে সে গুহায় পাঠানো হয় কোনো পিঁপড়া বেঁচে আছে কিনা। তখন আমরা একজন অপরিচিত মোটাকাটা বডিওয়ালা ব্যক্তিকে দেখতে পাই। সে হলো মোনার্ক অফ ফ্যাংস, দ্য কিং অফ বিস্ট রাকান। সে কোন ভাষায় কথা বলছিল কিন্তু কিছু বোঝা যাচ্ছিল না। তখন আরেকজন ব্যক্তি সেখানে থাকা সকল হান্টারদের হাট বন্ধ করে তাদের হত্যা করে। তার নাম সিলাত, মোনার্ক অফ ফ্রস্ট, দ্য কিং অফ স্নোফক। তারা সেখানে একজন ব্যক্তি সম্পর্কে কথা বলে, সে এই ডানজনে ছিল। তারা এটা চিন্তা করে সে মানুষের সাহায্য কেন করছে। আমাদের তাদের ব্যাপারে ভালোভাবে খোঁজ নিতে হবে। আমাদের যে প্ল্যান আছে আমরা সেই অনুযায়ী আগাবো। এরা সম্ভবত জিনুর ব্যাপারে কথা বলছে। সে বর্তমানে শ্যাডো অফ মোনার্ক। মোনার্ক অফ ফ্রস্ট একটি পোর্টাল খুলে বলে, আমাদের এখানে কাজ শেষ, চলো যাওয়া যাক। এরপর মোনার্ক অফ বিস্টও সেখান থেকে চলে যায়। আড়াল থেকে জিনুর পিতা এসব দেখছিল। জিনু গাড়িতে করে বাড়ির পথে যাচ্ছিল, কিন্তু সে বিশাল বড় জ্যামে আটকা পড়েছে। জিনুর সাথে ফোনে কথা হয়, সে চেয়ারম্যান গোর কাছ থেকে নতুন গিল্ড খোলার জন্য পারমিশন পেয়েছে। এরপরে চেয়ারম্যান গো ফোন করে বলে, সে যেই রাস্তা দিয়ে যাচ্ছে সেখানে একটি বি র্যাঙ্কের গেট দেখা দিয়েছে। জিনু বলে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি এই রেইডটি সম্পন্ন করতে পারি। এরপর জিনু সেখানে গিয়ে পৌঁছায়। জিনু যখন বি র্যাঙ্ক গেটের ভিতরে প্রবেশ করে তখন সেটি লালে পরিণত হয়ে এ র্যাঙ্কের গেট হয়ে যায়। সে ভিতরে গিয়ে প্রবেশ করে বুঝতে পারে এটি একটি এ র্যাঙ্ক গেট। সে চিন্তা করে, আমার সাথে কেন এমন হচ্ছে, আগে জানলে মাকে বলতাম, আমার ফিরতে দেরি হবে। এরপর আমরা সেই জঙ্গলে গাছের চারপাশে অনেকগুলো ম্যাজিক বিস্ট দেখতে পাই। জিনু ভাবে তাদের ধ্বংস করতে বেশি সময় লাগবে না। সে তার সম্পূর্ণ শ্যাডোশূন্যকে ডেকে আনে। এই দৃশ্যটি দেখার মতো ছিল। দৃশ্য পরিবর্তন হয়ে চা হেইনের কাছে চলে যায়। সেখানে চই এসে উপস্থিত হয়। হেইন তাকে বলে, এই মিশনের পর আমি বুঝতে পেরেছি আমার ক্ষমতা কতটুকু। সে খুব বেশি শক্তিশালী নয়, তাকে অন্যের সাহায্যে বাঁচতে হয়েছে। সে জিনুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তার পাশে থেকে ফাইট করতে চায়। সে আরও বেশি শক্তিশালী হতে চায়। আমরা সেই গেটের ভিতরে ফিরে আসি যেখানে জিনু শ্যাডো আর্মি ম্যাজিক বিস্টগুলোর সাথে ফাইট করছিল। জিনু বলতে থাকে, হান্টারের জন্ম হয়েছে শিকার করার জন্য। ডানজন এমন পৃথিবী যেখানে সারভাইভ করাই সব কিছু। একজন হান্টারকে অবশ্যই শিকার হওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকা উচিত। তার কারণ বলা যায় না কখন তার চরিত্র পাল্টে যায়। তুমি সবসময় মৃত্যুর এক পা দূরে থাকো। কিন্তু এসব কিছু জানার পরও হান্টাররা ফাইট করার জন্য প্রস্তুত থাকে। যত শত্রুর মুখোমুখি হোক না কেন, অথবা শত্রু যত শক্তিশালী হোক না কেন, তাদের প্রত্যেকের যুদ্ধ করার জন্য নিজস্ব কারণ রয়েছে। কারো পরিবারকে সুরক্ষিত রাখার জন্য, কারো তাদের আদর্শকে ধরে রাখার জন্য, অথবা এটা প্রমাণিত করার জন্য তারা কারা। অতঃপর হান্টার শিকারি চালু থাকবে এবং তাদের কেউই আটকাতে পারবে না। জিনু অন দ্য নেক্সট টার্গেট বলার সাথে সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। ওভারঅল সিজন 2 আপনাদের কেমন লেগেছে, কত রেটিং দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী সিজন 3-এ। আমি এখন নারুটো সিরিজের বাংলা এক্সপ্লেনেশন কন্টিনিউ আপলোড দিচ্ছি। আপনারা যদি কোনো স্পেসিফিক অ্যানিমে এক্সপ্লেনেশন চান তাহলে কমেন্টে জানাতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।